ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর তালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। দুর্নীতির অভিযোগে বিচার শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। ডক্টর ইউনূসের এই বিচার আওয়ামী লীগ দেখে দুর্নীতির বিরুদ্ধে তাদের শূন্য অবস্থান হিসাবে। তবে বিরোধীদের মুখে পুলিশের সাবেক আইজি নিয়ে যতটা চর্চা হচ্ছে, দুর্নীতির দায়ে আরেক অভিযুক্ত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ততটা আলোচনা নেই বলেও অভিযোগ সরকার পক্ষের। দুর্নীতির বিচার কি কেবল সরকার বিরোধী হলেই করা হয়? উঠেছে এমন প্রশ্ন। কালো টাকা সাদা করার বিধান রেখে দুর্নীতিবাজদেরই সমর্থন করছে সরকার, বলছে সবাই। বিএনপির দাবি, বেনজির এবং আজিজের মতো মহা দুর্নীতিবাজ তৈরি করতেই সরকার কালো টাকা সাদা করার বিধান রেখেছে বাজেটে। তবে কালো টাকা সাদা করার বিষয়ে সরকারের উত্তর থাকলেও ব্যাংকিং খাত দেউলিয়া করে ফেলা খেলাপিদের বিষয়ে সরকারের নেই দৃশ্যমান কোনো অবস্থান। জাতীয় নির্বাচনের পর থেকে সরকার পতনের আন্দোলনে ভাটা পড়লেও এই সুযোগে আবার একজোট হয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুতই তাদের সেই আন্দোলন বেগবান করার কথা জানিয়ে বিএনপি মহাসচিব যুগপত সংগীতের উদ্দেশ্যে বলেছেন, জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত আছে, তাদেরকে জাগিয়ে তুলতে হবে। দেশের সব সংকট বা সব প্রতিবাদ সরকারের পতনের আন্দোলনে গিয়ে কেন শেষ করতে চায় বিএনপি? এই কারণেই কি জনগণ সম্পৃক্ত হয় না তাদের সাথে? ডক্টর ইউনূসের মামলা সরকারকে সাধুবাদের পরিবর্তে সমালোচনায় ফেলার আশঙ্কাও কি আছে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন, আছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এবং আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অতিথিরা, এবং স্বাগত জানাই দর্শক রাজকাহনে। আমি একটু শুরুই করতে চাই একই সাথে রহিম হোসেন প্রিন্সকে দিয়ে। বাজেটের পর একটু আপনাদের সাথে আমাদের আলোচনা যে দুর্নীতির বিরুদ্ধে এবং কালো টাকা সাদা করা নিয়ে ব্যাপক অবস্থা এখন বাংলাদেশে, এবং এর মধ্যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার কাজ শুরু হয়েছে। এই দুর্নীতি প্রসঙ্গে যখন আসে তখন সবসময়ের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে তারা সবার বিচার করেছে। তাদের মধ্যে অন্যতম বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস, সবার বিচারই তারা করা শুরু করেছে। এটা সবই সরকারের বিপক্ষে যারা আছেন বা বলা হয়ে আছেন তাদের। সরকারের পক্ষের দুর্নীতির বিচার হয়েছে এমন কিছু আপনার মনে পড়ে কিনা প্রবীণ রাজনীতিবিদ হিসাবে? ধন্যবাদ আপনাকে। ঠিক যে মুহূর্তে আপনি এই প্রশ্নটা তুললেন, ওরকম উল্লেখ করার মতো তো চোখের সামনে দেখা যাচ্ছে না। এই অর্থে বলি, যদি ওনারা দুর্নীতির বিরুদ্ধে, আমি খবরে দেখলাম, জিরো টলারেন্সের বিষয়টা বলেন, ইউনূস সাহেবের আলোচনা নিশ্চয়ই হলে সেটা করা যাবে। তা ওনার বিচার যে গতিতে চলছে এই সাম্প্রতিক সময়, আপনি অন্য সময় বাদ দেন, যে আলোচনাগুলো আসছে, কই বিচারের কাঠগড়ায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। এত সহজ হিসাব। আপনি সংসদে বলা হলো যে বিদেশে পাচার কারা টাকা করছে, নিশ্চয়ই আপনার মনে আছে। কই সেটা তো ফিরিয়ে আনা এবং তার সাথে জড়িত কারা, আমরা তো তার এটা দেখছি না। শেয়ার কেলেঙ্কারি, কে না জানে এই নামগুলো, তো কোথায় সেই বিচারটা কোথায় হলো? তো এগুলো তো দেখাই যাচ্ছে না। বরঞ্চ এটা দেখা না যাওয়াটাই স্বাভাবিক। আমি এটাকে অস্বাভাবিক দেখছি না এই কারণে, আপনি আমাদের কথা বাদ দেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের প্রথিতযশা অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমাদের দেশে এই যে আর্থিক ওনাদের জায়গা থেকে যেটা বলছেন, এগুলো হওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে ক্ষমতার সাথে যোগসাযোগ। খুবই স্বাভাবিক। তা ক্ষমতার আগেও ছিল, এখনও তাই। তা ক্ষমতার সাথে এই যোগসাযোগ করে যেটা হয়, ওনারা যেটা একেবারেই পারেন না সেটাই দেখবেন যে সামনে আসলে কিন্তু আর ওই গতিটা ওইভাবে সামনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটাই স্বাভাবিক। তার কারণটা কি যদি বলেন, সহজ হিসাব, যে এই যে দুর্নীতি যারা করেছে বা এখনও করছে, এইটা আপনি বলেন, এখন যতই বলুক না কারণ আমরা জানি না। হ্যাঁ, আপনি কোনো বিশেষ ব্যক্তি বলতে পারেন বা বিশেষ বলতে পারেন, জানি না, কিন্তু সরকারের ছত্রছায়া বা ঊর্ধ্বতন কেউ না কেউ জানে না এত বড় ঘটনাটি কি হতে পারে। এটা কেউ বিশ্বাস করবে? এটা কখনোই না। বরঞ্চ নানাভাবে দেখবেন যে এর উপকারভোগী, মানে উপকারভোগী কথাটা তো ভুল, বরঞ্চ স্বার্থভোগী কোনো না কোনোভাবে কেউ ছিল, এবং পেছনের খুঁটিটা বড় ছিল বলেই এটা কিছু করতে পারে নাই। এটাই হয়ে গেছে এখন আমাদের দেশের রাজনীতির একটা অন্যতম। কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে
তারা তো বিচারের ব্যবস্থা করেছেন, মানে দুদক তার ব্যাপারে তদন্ত করছে, দোষী সাব্যস্ত হলে তার বিচার হবে, মামলা হবে। কাজে সেটা তো তাদের পক্ষে বলে যে প্রচারণাটা আছে যে আইজিপি তাদের পক্ষের লোক, তার মানে তার তো বিচারের কাজ করছে সরকার। না, সেটা তো যদি বলেন, আমি আপনারা এখানে না কোনো একটা জায়গায় এই বিশেষ করে বেনজির সাহেবের নিয়ে যখন আলোচনা হলো, তাই বললাম হ্যাঁ উনি যে ক্ষিপ্রতার সাথে যেটা করছে এটাকে একটা সাহসী পদক্ষেপ, আমি ওইটুক বলেছিলাম প্রথম দিন। কিন্তু আমি যদি এখন কোশ্চেন তুলি, যে ঘটনাগুলো ঘটলো আজকে আপনার খবরে যেটা দেখলাম যে অন্য জায়গায় যেটা পেয়েছে তৎকালীন সরকার জানতো না, দুদক 15 দিন সময় দিতে হবে, হ্যাঁ আইনে আছে, কিন্তু না দিয়েও এই ধরনের ঘটনা যদি তোর ইচ্ছে চাইতো তাহলে আরও কিছু করতে পারতো না? তাহলে কোথায়? আমি যদি কথাটা বলি, এবং এই আলোচনা তো এখন না, কেউ দোষী সাব্যস্ত হওয়ার আগে আপনি দোষী বলতে পারেন, এটা কাগজে কলমে ঠিকই আছে, কিন্তু যখন এই কথাগুলো হলো তখন সরকারের নজরদারি ছিল কোথায়? তাদের আপনার বিষয়টা দাঁড়ায়টা কি? তাতে কি দাঁড়ায় যে সরকার এ বিষয়ে আন্তরিকতার সাথে শুরুতে এটা করেছে? মোটেই তা দাঁড়ায় না। বরঞ্চ আমাকে যদি বলেন, এইটাই সাধারণ মানুষের পারসেপশন, এইটাই দাঁড়িয়ে গেছে যে কোনোভাবে সরকার এইটাকে বোধহয় একটু ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু এমন জায়গায় চলে গেছে আর কোনো উপায় নাই, মানে উপায় না পেয়ে সরকার। সুতরাং পরিস্থিতিটা এরকম হচ্ছে। তারপরে আমি বলবো, আমি এটা বলেই শেষ করি, যে এইটা যেটা করছে এইটা আমরা দেখতে চাই যথাযথভাবে হচ্ছে, এবং এই সূত্র ধরে আরও যত ঘটনা আছে বরঞ্চ নাই কোথায়, এখানে উল্টা কথা বলতে হয়। এই যে দীর্ঘ এই সময়কালে বা অতীত যদি হিসাব করি যে দুর্নীতিটা নাই কোথায়, সরকার এই কথাটা আগে আমাদেরকে বলুক, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এই সুযোগে আর একটা কথা বলে রেখে, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, দুর্নীতি যেমন আর্থিক আপনি দেখছেন, আর একটা দুর্নীতি হচ্ছে ভুল নীতি বা আইনি দুর্নীতি। ধরেন কেউ জেনে শুনে একটা আইন করছেন, আপনি আইন করছেন যে আইনটা আমাদের জন্য ক্ষতিকর, সেটাও একটা বড় দুর্নীতি, এটাও আনা দরকার। আপনি তথাকথিত টেন্ডারের নামে একটা বালিশের দাম 700 টাকা, আপনি টেন্ডারে যদি 70,000 টাকা দেখায়, আইনি বলতে পারেন এসে লোয়েস্ট হয়েছিল বলে দিয়েছি, এবং সেটাও দুর্নীতির পার্ট। আমরা বলছি যে এটা সামগ্রিকভাবে এটা করতে হবে। আর এটা মনে রাখা দরকার, এইটা হচ্ছে আমাদের যে প্রচলিত যে অর্থনৈতিক ব্যবস্থা, সেইটার কারণে আপনি উপরে এটা করতেছেন, কিন্তু তলের ফুটোটা বন্ধ না করলে আরও দুর্নীতির এইগুলো চলতে থাকবে। শাহাদাত হোসেন সেলিম আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন, মহাসচিব বাংলাদেশ এলডিপি। যে প্রসঙ্গটি বারবারের জন্য এর কারণে আসে যে রুহিন ইউনূসের প্রিন্সও বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা যত দ্রুত গতিতে এগুচ্ছে তত দ্রুত গতিতে হয়তো শেষও হবে, তিনি সাজা হবে কি হবে না সেটা একটা বড় প্রশ্ন যদিও রয়ে গেছে, কিন্তু তিনি যদি দোষী সাব্যস্ত হন তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে, তিনি যে মানি লন্ডারিং মামলায় এবং এর মামলায় আছেন। এই পরিস্থিতিতে বলা হয়ে থাকে যে তার দুর্নীতি নিয়ে বিরোধী পক্ষ কোনো কথা বলে না, একবারের জন্য বলেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজ করেছে, কিন্তু আইজিপির নামে বা সাবেক সেনাপ্রধানের নামে টানা আপনারা সবাই বলে যান। আসলে কি কোনো ভেদাভেদ করেন নাকি আপনারা? না, দেখুন, ডক্টর ইউনূস তো একজন দুর্ভাগা লোক, আপনার দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি সেটা সেদিন কাঠগড়ে দাঁড়িয়ে বলেছেন যে কোনো দেবদেবীর অভিশাপের কারণে তিনি আজকে কাঠগড়ে দাঁড়িয়েছেন। তো এই ব্যাপারে আমরা নিশ্চিত, এবং আমরা এই দেশের জনগণ, অধিকাংশ জনগণ বলতে পারেন, এবং এটাকে যদি আপনি শতকরা হিসাবে ধরেন 95% জনগণই মনে করে যে ডক্টর ইউনূস একজন অভিশপ্ত লোক, এবং কোনো দেব বা দেবীর অভিশাপের কারণে তাকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এবং আপনি একদম নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসের যাবজ্জীবন, ফাঁসি হয়তো হবে না, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে। যদি সুযোগ থাকে তাহলে ফাঁসির আদেশটাও হয়ে যাবে, এটা কোনো বিষয় না। এটা এখানে আইন আদালতে কোনো কেন নিশ্চিত হচ্ছেন? এখানে আইন আদালতে ওই যে অভিশাপ, ওই যে সে যে অভিশপ্ত একটা জীবন যাপন করছে এবং অভিশাপের কারণে হচ্ছে, কারণ এটা যেইভাবে ডক্টর ইউনূসের মামলাকে মানে ত্বরান্বিত করে তাকে সাজা দেওয়ার সমস্ত মানে আটঘাট বেঁধে নেমেছে, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি যে তথাকথিত একটা দুর্নীতির মামলা বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, এবং যে এখানে নিম্ন আদালত 5 বছর দিয়েছে, উচ্চ আদালত 10 বছর দিয়েছে। যেই মানে পদ্ধতিগত ভুলের কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, সেই পদ্ধতিগত ভুল যদি ধরেন তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ এই ধরনের পদ্ধতিগত ভুল বের হবে। কিন্তু কেন সাজা দেওয়া হচ্ছে? যেহেতু বেগম জিয়া প্রতিহিংসার শিকার, রাষ্ট্রীয় প্রতিহিংসার শিকার হিসেবে বেগম জিয়া আছে কারাগারে। সাধারণ যদি লক্ষ লক্ষ ভুল করে এবং একজন মানুষ যিনি একটা দলের প্রধান বা একজন মানুষ যিনি একজন নোবেল পুরস্কার জয়ী মানুষ, তাদের কি সেই ভুলটা সাধারণের কাতারে ফেলে সমান করে ফেলা যায় কিনা? না, এখানে সাধারণ বা অসাধারণের জন্য না, আপনার যেটা দুর্নীতি যদি বলেন বা অব্যবস্থা যদি বলেন, তাহলে সরকারের আজকে গত পরশুদিন সম্ভবত বাংলাদেশের সমস্ত মানে উল্লেখযোগ্য সংখ্যক মানে অর্থনীতিবিদ যারা
বাংলাদেশের মানে অর্থনীতির উপর যাদের অগাধ জ্ঞান আছে বলে আমরা মনে করি, তারা যেসব কথা বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিটা এখন পুরোপুরি একদম ধ্বংসের দ্বার প্রান্তে, এটা একটা সাধারণ রিক্সাওয়ালাও কিন্তু এখন বুঝে ঋণ কি, ঋণ পরিশোধ কীভাবে করা হচ্ছে, এবং অপ্রয়োজনীয় প্রজেক্টগুলো নিয়ে আপনার রিজার্ভ শূন্য করে আজকে দেশের মানুষকে একটা চরম দুর্দশার মধ্যে পতিত করা হয়েছে। এই দুর্নীতি, আপনারা যেটা প্রিন্স ভাই বলেছেন যে বালিশের দুর্নীতি, তারপরে আপনার স্বাস্থ্যখাতের যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, মেশিনারি আসে নাই অথবা মেশিনারি এসে পড়ে আছে, যে মেশিনের দাম 2 কোটি টাকা সেটা ধরা হচ্ছে 200 কোটি টাকা। আপনি কি দেখেছেন স্বাস্থ্যখাতের দুর্নীতির কাউকে কাঠগড়া দাঁড় করাতে? আপনি এটা দেখেন নাই, এবং এই পর্যন্ত আমরাও দেখি নাই। আজকে বেনজির আহমেদের ব্যাপারটা সেটা কোনো না কোনোভাবে আপনার আবাসন খাতের কারো না কারোর সাথে বেনজিরের স্বার্থের কোনো দ্বন্দ্বের কারণে, এটা পত্রপত্রিকা আসার কারণে পত্রপত্রিকা এখন জিনিসগুলোকে লুপিয়ে নিচ্ছে এবং আলোচনা করছে। এই ধরনের বেনজির বাংলাদেশে হাজার হাজার আছে, হাজার হাজার বেনজির আছে, কিন্তু এখন এটা নিয়ে কেউ মানে কেউই কথা বলবে না। যখন সুযোগ পাবে তখন কথা বলবে। কেন, বেনজির যখন দুর্নীতি করছে, বাংলাদেশে কি দুর্নীতি দমন কমিশন ছিল না? বাংলাদেশে কি বিভিন্ন এজেন্সি ছিল না? তারা কি জানতো না? এই যে আজকে বলা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে ধমক দিয়ে, তাদেরকে আইনের মানে ধমক দিয়ে আইনি লোক তাদের কাছে গিয়ে এই সম্পত্তিগুলো দখল করেছে, তারা কি এটা জানতো না? আমরা কি এরকম বাজারে আরও শত শত বেনজিরের কথা শুনছি না? আমরা শুনছি, এবং এগুলো সত্য কথা। আমরা জানি কারা অর্থ পাচার করছে, এটা সবাই জানে, সরকার জানে, সংসদে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু সরকার যেটা করবে সেটা হচ্ছে ফাইনালি কিন্তু বেনজিররা অথবা আজিজ আহমদরা কিন্তু একটা ক্লিন চার্ট নিয়ে বেরিয়ে আসবে। আজকে দুর্নীতি দুদক কিন্তু এর আগেই অলরেডি বলে ফেলেছে যে এই পাসপোর্টের ব্যাপার বেনজিরের কোনো মানে আজিজ আহমদের কোনো দায় নেই, তারপর আমরা এটা তদন্ত করছি। তার মানে আমরা এখন পর্যন্ত এর আগেও অনেক সাজাপ্রাপ্ত আসামিকে আমরা দেখছি যে তাদের সাজা কার্যকর হতে। আপনি দুটো নিশ্চিত কথা বলেছেন। একটা নিশ্চিত কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা হবে যাবজ্জীবন, যদি ফাঁসি হওয়ার থাকতো ফাঁসি হতো। আপনি আরেকটা বলছেন যে কারোর আসলে সাজা হবে না, তারা ক্লিনশিট নিয়ে বেরিয়ে আসবে। আপনার হচ্ছে দুইটাই মতামত এবং খুবই আস্থার সাথে বলেছেন। কেন এই আস্থার জায়গা আপনার তৈরি হয়েছে এই দুটি প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, এটা অবশ্যই আমি বিস্তারিত জানতে চাই। আমি ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন আমাদের সাথে আছেন, স্বতন্ত্র সংসদ সদস্য ঢাকা 4 আসনে, তার কাছে একটু মতামত নিয়ে নিই। ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন, অনেক ধন্যবাদ। যে প্রসঙ্গটি আসলে তৈরি হয়েছে সেটা এই দেশে সকল রাজনৈতিক দলের নামেই দুর্নীতির একটা বড় ধরনের খবর পাওয়া যায়, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী চান যে এই দেশে দুর্নীতি একেবারে থাকবে না, কাজে দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে একটা ব্যাপক অবস্থান সবসময় প্রধানমন্ত্রী থাকবে, এটা মানুষ আশা করে। ব্যাপক অবস্থানের জায়গাটা কি আমরা আসলে দেখেছি? ধন্যবাদ। আসলে দুর্নীতিটা নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, শেখ হাসিনার সাথে যে উন্নয়নটা করছে এত বেশি আলোচনা হচ্ছে না। একটা কথা বলে যে নেগেটিভ নিউজ এ নিউজ, পজিটিভ নিউজ ইজ নট দ্য নিউজ। আপনাদের মিডিয়াতেও পত্রপত্রিকাও নেগেটিভ নিউজ দেখলে খুব বেশি আকর্ষণ করে, পজিটিভ নিউজ কিন্তু স্কলে যায় না। তো দুর্নীতি হচ্ছে, এটা বলছেন বালিশের খবর, কিছু সবই ঠিক আছে, কিন্তু এই দেখেন আপনি সবাই বলে বেনজির সাহেব আওয়ামী লীগের লোক, টুঙ্গিপাড়ার লোক, কিন্তু বেনজির সাহেবকে তো আওয়ামী লীগ অ্যারেস্ট করছে, বিএনপি তো করে। প্রিন্স বলছেন আপনাদের কোনো উপায় ছিল না, মানে এটা ওনার আইডিয়া, সবকিছু বের হয়ে এসেছে, উনি তো গভর্নমেন্টেও নাই, কোথাও নাই, উনি আইডিয়াতে বলতেছে, বায়বীয় কথা এগুলা। উপায় ছিল কি ছিল না, এটা তো বায়বীয় কথা। বাস্তবতাটা হলো আওয়ামী লীগ সরকার বেনজিরকে গ্রেপ্তার করছে, বেনজিরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, বেনজিরকে দোষী সাব্যস্ত করছে বা তার বিরুদ্ধে মামলা দিচ্ছে, দুদক তাকে ডাকছে। এটা এক ধরনের সরকারের সদিচ্ছা যে আমার আইজি ছিল, টুঙ্গিপাড়া বাড়ি, সব কিছু মিলে, যেটা প্রিন্স ভাই বলছেন যে উপায় ছিল না। উপায় না থাকার কি আছে? এত কিছু প্রকাশিত হওয়ার পরে এটা কি এড়িয়ে যাওয়া সম্ভব ছিল সরকারের পক্ষে? প্রকাশ কে করেছে? গণমাধ্যম করেছে। গণমাধ্যম তো সরকার যদি কোনো চাপা দিতে চাইতো, হ্যাঁ, তাহলে সরকার তো অনেকভাবে করতে পারতো, কিন্তু সরকার তো করে নাই। সরকার তো ট্রান্সপারেন্সি আছে। গণমাধ্যম বলছে তার বিরুদ্ধে দুদক মামলা করছে, তার ডাকাইছে, তার জব্দ করতেছে, বিচার তো করতেছে। এখন প্রিন্স ভাই যেটা বলছে যে উপায় ছিল না, এটা প্রিন্স ভাই কীভাবে বললো উপায় ছিল? গভর্নমেন্টের মধ্যে তো উনি নাই, উপায় আসলে জানো কীভাবে?
মানে উপায় থাকলে কি সেটা উপায় থাকতো, মানে এই মামলা হতো না বা কোনো কিছু তদন্ত হতো না, এই জায়গাটাই হতো শুধু, এর বাইরে আর কি হওয়ার ছিল? কেন এই পর্যন্ত কি সরকার এমন কোনো উদাহরণ আছে সরকার এরকম করে নাই, কিছু এরকম কোনো মামলা করে নাই, কোনো তদন্ত গণমাধ্যম আনছে, বিচার করে নাই, সাথ দিয়ে দিচ্ছে, এমন কোনো উদাহরণ আছে? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। কিন্তু সেটা তো কেন্দ্র বলেনি। কেন্দ্র বলছে যে সরকারের পক্ষে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, নাম কিন্তু বলতে পারেনি। বা এই যে আপনি বলছেন যে উপায় সরকার কারো মানে গণমাধ্যম আসছে, বিচার করে নাই বা দুদক মামলা করে নাই, এমন কোনো উদাহরণ দিতে পারেনি। কে দিতে পারেনি সেই উদাহরণ? প্রিন্স ভাই বলতে পারেনি। সুতরাং আমি মনে করি সরকারের সদিচ্ছা আছে বিধায় কিন্তু সরকার এই আজকে যে যাদের বিরুদ্ধে কথা আসতেছে তাদের দুদক তাদেরকে মামলা দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। আচ্ছা দেখেন, এই যে আপনি আনা হত্যা মামলায় সেখানে যে আমাদের আওয়ামী লীগের নেতা সেক্রেটারি, তাকে কি জিজ্ঞাসাবাদ করছে না? আপনাদেরই সদস্য, সংসদ সদস্য হত্যা হয়েছে, আপনাদেরই মানুষজন হয়েছে। হ্যাঁ, আমার আপনার বিষয় না, হত্যাকাণ্ড অপরাধ। আপনি কি আসলেও মনে করেন যে এমপি আনারের বদলে এইখানে কোনো বিএনপি নেতা বা অন্য কোনো দলের নেতা যদি এরকম হত্যাকাণ্ডের শিকার হতেন তাহলে এই রকম তদন্ত হতো, এই রকম আপনাদের দলের সাধারণ সম্পাদককে সেখানকার গ্রেফতার করা হতো? এত সহজ ছিল ঘটনা? কেন? আইন তো আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। আইন তো কোনো অন্ধ। আপনি এখানে আওয়ামী লীগের সেক্রেটারি জেলা, তাকে কি জিজ্ঞাসাবাদ করছে না? করছে। আমরা সেটাই বলছি যে আপনাদের এমপি সেখানে নিহত হয়েছে বলেই বোধহয় এতদূর পর্যন্ত যাওয়া গেছে। এটা কথা না, এখানে জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে নাম আসছে, বাবুকে জিজ্ঞাসাবাদ করছে, বাবুর কাছ থেকে তথ্য পাইছে, তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। আওয়ামী লীগ তো কাউকে সাথ দিচ্ছে না, আইন তার স্বাভাবিক চলতেছে, সরকার বা দল তো কাউকে চাপ দিচ্ছে না। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছেন যে কোনো প্রকার চাপ নাই, কোথাও কোনো চাপ নাই। আজকে কিন্তু আনারের যিনি কন্যা তিনি কিন্তু বলেছেন যে যাতে ধরা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য নানা জায়গা থেকে চাপ আসছে, সেই চাপ যাতে না আসে এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে না গ্রহণ করা হয়, এই কারণে তিনি নিজে এসেছেন। সরকার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে কোনো চাপ নাই। এখন যিনি ভিকটিম উনি বললেন সেটা গ্রহণযোগ্য হলো, আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সেটা কি গ্রহণযোগ্য? নিশ্চয়ই গ্রহণযোগ্য। কিন্তু আপনি কি আসলেও মনে করেন যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপ থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সেটা স্বীকার করবেন যে আমার উপর চাপ আছে? আমি মনে করি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং উনি কখনোই কোনো কথা হাইড করেন না এবং যাহা সত্য তার সবসময় অকপটে। এবং এত সজ্জন ব্যক্তি বলেই কি পুলিশ প্রধান তার সেই সজ্জন অবস্থার সুযোগ নিয়েছে আপনি মনে করেন? একজন লোক অন্যায় করেছে, অন্যায় তার গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, এখন দুদক সেটা তদন্ত করতেছে। তদন্তের পরে যেটা বিচারাধীন মামলা, এ ব্যাপারে আসলে মতামত দেওয়াও ঠিক না, এটা কোর্টই বলে দিবে। এখনো বিচারাধীন নাই, তদন্ত চলছে। তবে যে কথাটা সবসময়ের জন্য সবাই বলে থাকে যে কিছুই সরকার জানতো না, এটি আসলে বিশ্বাসযোগ্য ঘটনা নয়। আসলেও জানতো কিনা সেটা নিশ্চয়ই আমাদের পক্ষেও জানা সম্ভব নয়। তবে জনগণের মাঝে যে প্রশ্ন তৈরি হয় সেই প্রশ্নের উত্তর আমরা নানা জায়গায় খোঁজার চেষ্টা করি। যে পরিস্থিতি চলছে এবং তার মধ্যে বাজেটে যে কালো টাকা সাদা করার প্রক্রিয়া, তাতে সরকার আরও কিছু মানুষকে আসলে সুযোগ দিতে চাইছে কিনা সেই প্রশ্নটাও এখন ঘুরছে। উত্তর নিতে আমরা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স যে কথাটি আসলে এখানে শাহাদাত হোসেন সেলিম একসাথে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে, যে তিনি নিশ্চিত যে দ্রুততম সময়ে এই মামলার বিচার কাজ শেষ হবে এবং সর্বোচ্চ শাস্তিটাই তিনি পাবেন। আপনাদেরও কি আসলে তাই মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারটা অপ্রাসঙ্গিক বা এটা আসলে প্রতিশোধ পরায়ণ হয়ে কেউ করছে? না, প্রথম কথা হচ্ছে যেহেতু এটা আদালতে বিচারাধীন, এ ব্যাপারে এ ধরনের মন্তব্য আমি করতে চাই না, নাম্বার ওয়ান। 2 নম্বর কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের অনেকগুলো বিষয়, যেমন ধরেন উনি যে আইডিয়াটা পোষণ করেন, উনি একসময় বলেছেন, মানে আমি রাজনৈতিক কথা বলছি, যে উনি দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন এবং যে থিওরিতে উনি চলেন, ওনার সাথে আমাদের ডিফারেন্সটা সেই জায়গাতে। উনি একসময় রাজনীতি করতে আসছিলেন, চলে গেছেন, সেটা অন্য জিনিস। সুতরাং ওনার সাথে কতগুলো চিন্তা চেতনার ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। এখন আমি যদি কোশ্চেন করি যে এইখানে শ্রমিকদের অমুক ফাঁকি দেয়া টেয়া এই যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, ঠিক যখন কথা বলছি আপনি একটু খোঁজ নেন কী পরিমাণ শ্রমিকরা এখনও নিষ্পেষণে আছে, কই সেখানে তো কোনো খবর হচ্ছে না যে উনি শ্রমিকদের ফাঁকি দিয়েছেন বলে কোড আনকোড। কী হয়েছে কোর্ট সেটা দেখুক, তো অন্য জায়গায় কেন কথা বলা হচ্ছে না?
এখানে সরকারের ঊর্ধ্বতন যারা আছে, এখন কে না এই আওয়ামী লীগ করে, এই জায়গায় তো সবাইকেই আপনি পাবেন। তা সেই জায়গায় তাহলে একই ধরনের চলে না কেন? এই কারণে মানুষের মধ্যে এটা হচ্ছে যে এটা নিশ্চয়ই সরকার কোনো না কোনো কারণে ওনার প্রতি বিরক্ত এই কাজটা করছে, এটা মানুষের পারসেপশন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে নিশ্চয়ই কেউ যদি অন্যায় করে থাকে কোর্ট তার মতো ব্যবস্থা করুক, সেটা নিয়ে কেউ আমরা কোশ্চেন করতে চাই না। কিন্তু কোশ্চেন হয় তখনই যখন অন্যান্যদেরকে এই জায়গায় যথাযথভাবে করা হয় না, একজনের বিষয়ে দেখা যাচ্ছে অনেক দ্রুততার সাথে করছে। সমস্যাটা হচ্ছে সেই জায়গায়। সুতরাং বিবেচনাটাকে সেইভাবে রাখা দরকার বলে আমরা মনে করি। আর এইটা হচ্ছে কোর্টের যেটা ঘটে, আমি যদি অন্যভাবেও একটা বিবেচনা করি, যতটুকু আমরা বুঝি এগুলো নির্ভর করে অনেক সময় আপনি কি পরিমাণ তথ্যপত্র উত্থাপন করছেন, সরকারের পক্ষ থেকে এটাকে কোন অ্যাটিটিউড নেওয়া হচ্ছে তার উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে। এটা তো স্বাভাবিক। সুতরাং সেটা মানুষের মধ্যে এই পারসেপশন আসতেই পারে, এই আশাটাকে আমরা নেগেটিভ মনে করছি না। কিন্তু আমাদের আইন বিভাগ নিয়ে এ ধরনের কোশ্চেন হোক সেটা আমাদের কাম্য না। এই জন্য বলবো যে এখানে যাতে পুরোপুরি স্বচ্ছতা বজায় থাকে সেটাই করতে হবে। সেইটা না করেই এই সংকটগুলো কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ধরুন আজকেই দেখলাম যে এখানে সম্ভবত আইনমন্ত্রী কোনো একটা বিষয় নিয়ে ওনার যে কথাগুলো বললেন, দুর্নীতি বা অন্য জায়গাগুলো, কিন্তু তথ্য কি বলছে যে উনি ওনার ট্যাক্সের টাকাটা একটা দেন নাই। কোর্টের কাছে জিজ্ঞেস করা হয়েছে, কোর্ট বলছে এটা দিতে হবে, উনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি তো এগুলো অনেকগুলো সুইফট কমেন্ট যেগুলো তো সংকট তৈরি করে এবং মানুষের মধ্যে প্রশ্ন উদ্রেক করে। স্বাভাবিক কারণে সরকার এখানে কোশ্চেনের মধ্যে চলে আসে। তা আপনি যদি জেনুইন এটা করতে চান তাহলে এর থেকে আরও যত ধরনের অপরাধ আছে, কারণ এই যে অপরাধী করা হলো, এই ধরনের অপরাধ তো আপনি অজস্র খুঁজলেই পাবেন, পাওয়া যাবে। এই জায়গাগুলো তো করতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমি সাদাত হোসেন সেলিমকে করেছিলাম যে একজন বিখ্যাত মানুষ বা একজন দলের সবচেয়ে প্রধান নেত্রী বা নেতা যদি কিছু করে, সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যেভাবে দেখা যায় তাদের ক্ষেত্রে সেটা অনেক বড় করেই দেখা হয় সবসময়। কারণ নইলে তাদের আদর্শের জায়গাটা কোন জায়গায় থাকে বা তারা কোন এক্সাম্পলটা সবার জন্য তৈরি করবে। কাজে সেই কারণে সেই জায়গা থেকে তাদের বিচারের কাজ শুরু হওয়া, তাদের বিচার হওয়াটার একটা পজিটিভ সাইড আছে। না কিন্তু না, এটা এই জায়গা থেকে আমরা একটু বিচারকে আপনি যদি আবার কথা বলেন, বিচার তো এক অর্থে হিসাব করলে বিচার কিন্তু অন্ধ এই অর্থে বলা হয় সে তার সময়ের ক্ষেত্রে সমান, আইন দিয়ে চলতে হবে এই জায়গায়। এখন আপনি যে বলছেন, যদি আপনি কোড আনকোড বিশিষ্ট ব্যক্তি বলেন, বিশিষ্ট রাজনীতিক, এই শব্দগুলো যদিও হয়তো প্রয়োজন না মানুষের মধ্যে আসছে, সেটা যদি করেন তাহলে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে আরও বেশি তথ্যপত্র দিয়ে, বাস্তবসম্মতভাবে, এবং আপনি ওই রাজনৈতিকভাবে বলেন বা বিশিষ্টভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। সেইটা না করে আপনি যখন এই ধরনের একমুখী জায়গায় করেন এবং অন্য জায়গাগুলোতে এখানে অসমতা থাকে, তখন কিন্তু প্রশ্নগুলো সামনে চলে আসে। এটাই বিবেচনায় নিতে হবে। সাদাত হোসেন সেলিম, দুটো প্রশ্ন বলেছিলেন আপনি যে যাবজ্জীবন কারাদণ্ডই হবে ডক্টর ইউনূসের, এবং আরেকটা কথা আপনি বলেছেন সেটা হচ্ছে যে ক্লিন চিট নিয়ে বের হয়ে আসবেন হচ্ছে বেনজির আহমেদ। এই নিশ্চয়তা বা এমন জায়গা আপনার কেন তৈরি হয়েছে? না, এটা অতীতের বিভিন্ন ইতিহাস থেকে আমরা বলছি আর কি। অতীতে যেরকমভাবে হয়েছে বেগম খালেদা জিয়ার মামলার সময়, যখন আপনার বেগম খালেদা জিয়াকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করার জন্য চেষ্টা করা হয়েছে যে উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, তারপরে উনি রাষ্ট্রপতির স্ত্রী, তখন আলাদা আদালত বলেছে আদালতে এগুলো কোনো বিবেচ্য বিষয় না, আইনের চোখে সবাই সমান। কিন্তু আমরা দেখেছি যে আইনের চোখে সবাই সমান নয়। এটা ধরেন কোর্ট অঙ্গনে গেলে এখন অনেক কথা শোনা যায়। এখন এখানে অনেক কথা ইচ্ছা করলে বলা যায় না। আপনি যদি কোনো একটা মামলা নিয়ে একজন জুনিয়র উকিলের সাথে কথা বলতে যান, তাইলে জুনিয়র উকিলটা প্রথমেই মামলার কি মেরিট আছে না আছে কোনো কিছুই দেখবে না। প্রথমে উনি দেখবে যে কোন সিনিয়রকে নিয়োগ করা যায় এবং কোন আদালতে যাওয়া যায়। ওনারা কিন্তু এখন ওইভাবে চলে গেছে। এবং ব্যারিস্টার রফিকুল হক উনি মারা গেছেন, উনি বলেছে ওনার জীবন দশায় এই ধরনের অবস্থা দেখেন নাই। তো এই ব্যাপারে আমি যত কথা কম বলবো ততই আমি বিপদমুক্ত থাকবো। অন্যথায় স্বপ্রণোদিত হিসেবে আমাকে ডেকে নিয়ে আমাকে আদালতের কাঠগড়া দাঁড় করাতে হবে। এই ব্যবস্থাগুলো আমরা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানদের যখন দুর্নীতির কথা তখন আদালতকে দেখেছি যে আদালতের ভূমিকাও আমরা জনগণকে সেইভাবে বিতর্কিতভাবে জনগণ গ্রহণ করেছে। এখানে যেটা বলতে চাচ্ছি যে আপনার যে দুর্নীতি, এবং আমাদের আওলাদ ভাইয়া প্রিয় মানুষ, ওনারা ঘুমের মধ্যেও শুধু উন্নয়ন দেখে। কিন্তু উন্নয়ন দেখতে গিয়ে উন্নয়নের নামে যে আপনার একদম সাগর চুরি, মহাসাগর চুরি,
প্রশান্ত মহাসাগর, ভারতীয় মহাসাগর, আটলান্টিক মহাসাগর চুরি করে সর্বশান্ত করে ফেলেছে, দেশটাকে একটা ফোকলা বানিয়ে ফেলেছে, এই কথাটা বলে না। দেখুন এখন মিডিয়ার যুগ, মানে প্রায় প্রতিদিনই একটা জিনিস দেখি যে বনগাঁ থেকে শিয়ালদহ পর্যন্ত 85 কিলোমিটার 15 টাকায় 15 রুপিতে যাওয়া যাচ্ছে। বনগাঁ থেকে শিয়ালদহ পর্যন্ত 85 কিলোমিটার 15 টাকা যাওয়া হচ্ছে। আমরা এটা দেখেছি যে কিছুদিন আগে আপনার ইয়ে থেকে আপনার নাবি বোম্বে থেকে নতুন বোম্বে পর্যন্ত একটা অটল সেতু তৈরি করেছে 18,000 কোটি টাকা দিয়ে। তো এগুলো আমাদের কাছে উদাহরণ আছে। আপনার এই যে মেট্রো রেলে 80 টাকা ভাড়া, তারপর আপনার ইয়েতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে দুটোই বন্ধ হয়ে আছে, তারপরে আপনি যেখান থেকে উঠেন 80 টাকা, এটা হওয়ার দরকার 10 টাকা 20 টাকা। আর একদিকে আপনি চুরি কতভাবে করবেন? আপনি ধরেন এইরকম ব্যানার্জি, আমি বলতেছি তো আমরা মানে ধরেন বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে, তারপরে আপনার আয়নাঘরে যেতে চাই না বলে আপনাদের সামনে অনেক কথা বলছে। আপনি বলছেন যে আপনারা উদাহরণ দিতে পারছেন না কেন, আপনারা বলছেন আপনারা সুনির্দিষ্ট বলতে পারছেন না কেন। আমরা তো সেলফ সেন্সরশিপের মধ্যে আছি, আমরা সুনির্দিষ্ট বলতে পারি না। কিন্তু এটা সত্য যে মানে এখন ইদানিংকালে আপনার সরকার পক্ষেরও অর্থনীতিবিদরা বলছে যে সরকারের কিছু ভুল কারণে আমরা যেদিন পায়রা বন্দর করছে সেই দিন, আজকে থেকে 10 বছর আগে আমি বলছি যে পায়রা বন্দরের পক্ষে যারা আছে তারা দেশের অর্থনীতির শত্রু। আজকে প্রমাণিত হয়েছে যে পায়রা বন্দরটা দেশের জন্য একটা শ্বেতহস্তিতে পরিণত হয়েছে। আজকে কর্ণফুলী টানেল, আমরা চট্টগ্রামের লোক হিসাবে আমরা মানে একটা খুশি হয়েছি যে একটা টানেল বা আপনার জনগণের টানেল দেখবে, কিন্তু এই টানেলটা শ্বেতহস্তি পরিণত হয়েছে। তাহলে আপনি ওই প্রজেক্টটাই নিচ্ছেন যে প্রজেক্টে আপনার চুরি বেশি, যে প্রজেক্টে আপনার কানাডাতে বাড়ি হবে, যে প্রজেক্টে আপনার লন্ডনে বাড়ি হবে, যে প্রজেক্টে আপনার যুক্তরাষ্ট্রে বাড়ি হবে, যে প্রজেক্টে আপনার 14 পুরুষ খেয়ে পড়ে বেঁচে যেতে হবে। বেনজির আহমেদ যে এত বড় একটা রিসোর্ট করছে, কি এতগুলো আইনি সংস্থা আছে, কারো চোখে পড়লো না? শুদ্ধাচার পুরস্কার পাচ্ছে, কারো চোখে পড়লো না? এখন ধরেন বেনজির সবাই চোখে মানে মানে ভিলেন। শুধুমাত্র বেনজির ছাত্র জীবনে ছাত্র শিবির অথবা ছাত্র মানে করেছে এই কথা বলতে পারতেছে না। যদি সুযোগ থাকতো তাহলে কোনভাবে বেনজির তার কোনো আত্মীয় স্বজন যদি আজকে বিএনপি করতো তাহলে যে ওই কথাটা বলেই কিন্তু তারা সরকার দায় মুক্তি নিত যে বেনজির মূলত বিএনপির লোক। ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন যে কথাটি উনি বললেন যে নিজেরা আপনারা লাভবান হন সেই প্রকল্পগুলিই নেন এবং সেই প্রকল্প নিয়ে দেশের অনেক উন্নতি হচ্ছে সেটা আপনারা বলেন। তার আগে আমরা বলে নিই যে গণমাধ্যম শুধুমাত্র দুঃসংবাদ দেয় বা খারাপ সংবাদ প্রচার করে এটা বোধ হয় না। পদ্মা সেতু যখন হয়েছে 4 দিনব্যাপী অনুষ্ঠান করেছে সব গণমাধ্যম জনগণের আস্থার বাইরে চলে গেছে, কারণ জনগণ মনে করে গণমাধ্যম শুধুমাত্র সরকারের গুণ গায়। হ্যাঁ, সেই গণমাধ্যম থেকে যদি কিছু বের হয় কোনো দুর্নীতির খবর, সেটি আয়ত্তে নিয়ে অবশ্যই সরকারের পক্ষ থেকে কিছু করা সরকারের দায়ের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই যে আপনারা যে কথাটা বলেন যে কোনোভাবে এটা সরকারের দায় ছিল না, কোনো কিছুতেই ব্যক্তিগত দায় হিসেবে ঠেলে দেয় একজনের দিকে, মানে এটা কি মানে জনগণকে আপনারা অন্য কিছু বোঝাতে চান কিনা? না, আমি অন্য কিছু বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে একজন ব্যক্তির বিরুদ্ধে সে রিটায়ার করেছে, চাকরি জীবনে সে কী অপরাধ করেছে সেটা তদন্ত হচ্ছে, বিচার আইন অনুযায়ী হবে। কিন্তু তার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি, সেলিমে বলছে ভূমির উন্নয়ন দেখে। আজকে সংসদে জাতীয় পার্টি থেকে ভূয়সী প্রশংসা করা হয়েছে যে হ্যাঁ আমরা সরকারের সমালোচনা করব কিন্তু সরকার উন্নয়নগুলিও বলবো, সরকারের ভালো কাজগুলি বলবো। এই যে আমি পদ্মা সেতু এটিকে ঘুমে দেখতেছি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুমে দেখতেছি, এলিভেটেড হাইওয়ে ঘুমে দেখতেছি, আজকে যে বঙ্গবন্ধু মহাসড়ক ধোলাইপাড় নেমে মেঘাধানী ফ্লাইওভার থেকে ধোলাইপাড় নেমে ধোলাইপাড় থেকে বঙ্গবন্ধু মহাসড়কে উঠবো, ভাঙ্গা পর্যন্ত চলে যাব, সেখানে কোনো সিগন্যাল থাকবে না, এটা ঘুমে দেখতেছি আমি। এই যে উন্নয়ন, এই উন্নয়নগুলি এখন আপনি বলতেছেন যে যে প্রকল্পগুলিতে কানাডা বাড়ি করা যাবে সেগুলি নিচ্ছে, কিন্তু এই যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে কোনটা জনগণের লাভবান হয় না, জনগণের উপকার হয় নাই, কোনটা উন্নয়ন না, কোনটা দেশের কাজে লাগতেছে না। আজকে মেট্রো রেলের কথা বলতেছে, মেট্রো রেলে যে ভিড় হয়, মেট্রো রেলের যে এখন চাহিদা, এখানে তো আমার তো মনে হয়, আমি জাপান ছিলাম 7 বছর, আমার মেট্রো রেলের আওয়াজটা শুনলে মনে হয় যে আমি জাপানেই চলে আসছি। আমি সেই মেট্রো রেলের যে পাবলিকের যে ব্যবহার করতেছে এটা তো জনগণের কাজে লাগতেছে। এখন 10টা কাজ করলে 1টা-2টা কাজে ভুল হয়ে যায়, হতেই পারে, আপনি নিজেও যখন 10টা কাজ করেন 1-2টা ভুল হতে পারে। এখন ওই একটা নিয়েই যদি আমি আপনার বেশি লেগে থাকি, বাকি যে 8টা ভালো কাজ করলাম এটা প্রশংসা করবেন না?
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশটা যে এগিয়ে যাচ্ছে তার সত্যতাও স্বীকার করে না। শেখ হাসিনার উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় না এটা কিন্তু তার সত্যতাও বলে না, সেটা নিয়ে কেউ কথা বলে কথা বলে না। আজকে দেখেন আজকে এই যে আমার বাড়ি জুড়াইনে আমাকে বলেই নেই, সেটা হচ্ছে আমার বাড়িতে জুড়াইনে রেল ওই এলাকায় নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ বসবাস করে। সেখানে ভ্যান গাড়িতে নাশপাতি, কমলা, আপেল, ড্রাগন আসে, সন্ধ্যার সঙ্গে সব বিক্রি হয়ে যায়। এরকম ধানমন্ডি থেকে কিনে না, ওখানকার মানুষই কিনতেছে। তারপরে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, মানুষের সামাজিক ব্যবস্থা উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সামাজিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে, সবকিছু আমরা স্বীকার করি। সেটা নির্দিষ্ট গোত্রের, এখন নির্দিষ্ট এই দেশে যে পরিমাণ অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে সবার মধ্যে, সেটা অনেক বড়। এবং আপনাকে আমি একটা প্রশ্ন করি, তারপর আপনি উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে, সবাই এক বাক্যে স্বীকার করে, আমরাও স্বীকার করি। অনেক উন্নয়ন হয়েছে বলেই আমরা অনেক দুর্নীতিবাজকে ছাড় দেওয়ার সুযোগ পেয়েছি কিনা, সেটা কি? আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আরাফাত সাহেব একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। সেটা হলো যে স্বাধীনতার পরে আমাদের বাজার ছিল 786 কোটি টাকা, তখন দুর্নীতি হয়তো ধরেন 5 কোটি টাকা, আর এখন বাজার হলো 8 লক্ষ কোটি টাকা। এখন যদি 100 কোটি টাকা দুর্নীতি হয়, তো দুর্নীতি হার কমলো না বাড়লো? আর এখন আমাদের বাজেট বড়, আমাদের খরচ বড়, আমাদের দুর্নীতি সব জায়গায়। এবার আমি জাপান তো একবার পরিষ্কার দেশ, সেখানে দুর্নীতি হয় না? হয়। দুর্নীতি পার্সেন্টেজের কথাই আমরা যদি বলি, মোটেও 100 কোটি টাকা এখানে কথার কথা হয় না। তারপরে যে বড় আকারের আপনি ব্যাংকগুলির দিকেই তাকান, সকল দিকে তাকান, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে স্বাভাবিক পরিস্থিতি নয়। আমি বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। কালো টাকার রাজনীতির বাইরে আসলে কারা, সেটা নিয়ে আমরা প্রশ্ন করছিলাম এবং সেই আলোচনাতে আমরা আবার ফিরতে চাই। রুহুল হোসেন প্রিন্স আসছেন আমাদের সাথে। এত সব আলোচনার মধ্যেই আসলে বাজেটে কালো টাকা সাদা করার বিধানটাকে নতুন করে প্রশ্ন জায়গা তৈরি করেছে, যে কাদের আমরা আসলে সুবিধা দিতে চাই। কারণ বিরোধী পক্ষে থাকা মানুষের নিশ্চয়ই কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। না, থাকবে না তা না, আমি বিরোধী না, আমি এই পয়েন্টটাকে নিতে চাই। আপনি আলোচনাটাকে এইভাবে যদি আনি, প্রথম কথা ধরেন যারা যুক্তি দিচ্ছে, আমি যদি বুঝে থাকি বাংলাদেশের একজন অর্থনীতিবিদ ছাড়া আমার চোখে কোনো অর্থনীতিবিদ পড়ে নাই যে এটার পক্ষে বলেছেন। প্রসঙ্গক্রমে আমি বললাম, এবং বলেছেন যে এটা আমাদের দেখলাম সরকারের পক্ষ থেকে বলা যায় যে টাকা এরকম আছে তাদেরকে আনার জন্য চেষ্টা আধার দেওয়া হয়েছে। এইবার যদি বলি, আপনি দেখেন বাংলাদেশের এই যে এত বছর যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে 47,000 কোটি টাকা কালো টাকা এটা সাদা করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে 2000 সম্ভবত 20-21 এই অর্থ বছরে, এই ছাড়া আসে নাই। তার মানে আপনি এটা দিয়ে তো প্রথমে আনতে পারছেন না। এটা হচ্ছে আমি অঙ্কের কথা বললাম। এবার আসেন সংকট কোথায়। প্রথমে নৈতিক, তো এটা একটা অনৈতিক জিনিস। আপনি চুরির টাকাকে যে অঙ্কে করে দিচ্ছেন, আর যারা একটু যদি ব্যবসা বাণিজ্য করে বেশি টাকা করে তার পার্সেন্টেজ, এটা নিয়ে কোশ্চেন আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার মধ্য দিয়ে আমাদের সংবিধানে যে অনুপার্জিত আয় ভোগ করার যে অধিকার নাই, যেটা বলা আছে, তার বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন। সুতরাং এটা তো সংবিধান বিরোধী কথা। এটি একটা। আরেকটা হচ্ছে আপনি উৎসাহিত কাদেরকে করছেন। আপনার দেশের যদি আর্থিক সংকট এবং অন্য জায়গাগুলো তো বাস্তব, এটা অস্বীকার সরকারও করছে না। তাহলে আপনার এখনই জরুরি কাজ হচ্ছে এই কালো টাকা উদ্ধার করা, এবং যারা এটা করেছে তাদের সাজার আওতায় আনা, পাচারের টাকা, খেলাফি ঋণ, এগুলো উদ্ধার করে আপনি আমাদের দেশের অর্থনীতিকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার কাজটা করার দরকার। এইখানে কথায় কথায় অমুক মানুষ ভালো টালো, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কেন? আমার কথা বাদ দেন। একবার দেখলাম এই আগের টার্মে এক মন্ত্রী বলেছিল বাংলাদেশে 4 কোটি মানুষ আছে, তারা ইউরোপের স্টাইলে চলে। হ্যাঁ, ইউরোপের অনেকগুলো দেশ আছে, আমরা তো জানি যে বাংলাদেশের এইরকমও সময় স্ট্যান্ডার্ড সম্পন্ন বা আর একটু বেশি অল্প আয়ও চলে, এরকম আছে তো, নাই তো অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু সরকারি তথ্যই বলছে 4 কোটি মানুষের আয় কমে গেছে, নিচের লেভেলে আছে। তা আপনি কোনটা আপনার স্ট্যান্ডার্ড ধরছেন? তাহলে আপনি যদি তাদেরকে কাজে লাগাতে চান এবং সংকট মুক্তি চান, তাহলে এই বাংলাদেশে দেখুন র্যাপিড গতিতে অনেক ধরনের উন্নয়ন হয়েছে। আর একটা জায়গায় উন্নয়ন হয়েছে, কৃষি জানেন, সেটা বৈষম্যের উন্নয়ন, ভয়াবহ অবস্থা। সুতরাং এই ভয়াবহ অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে এই যে এমন অর্থনীতি করতে হবে যেখানে কালো টাকা উৎপাদন করতে পারবে না, এমন অর্থনীতি করতে হবে যেখানে অনুৎপাদনশীল খাতে এই চাঁদাবাজির অর্থনীতিটা রক্ষা করতে পারবে না। সেইটা থেকে যদি ফিরে না আসতে পারেন, তাহলে এটার কোনো উন্নয়ন নাই। কালো টাকাকে সাদা করার মধ্য দিয়ে বরঞ্চ সিগন্যাল দেওয়া হলো তুমি কালো টাকা করতে পারো, কোনো সমস্যা নেই। সাধারণত সেলিম না, এই কথাটা তো মানে অনেক দিন ধরেই যখনই কালো টাকা সাদা করার কথাটা আসে, তখন এটার নীতি এবং নৈতিকতার একটা প্রশ্ন আসে। একজন ব্যবসায়ী মানে দিনান্ত পরিশ্রম করে, মানে কষ্ট করে, তারপরে আপনার
কর্মসংস্থানের ব্যবস্থা করে আয় রোজগার করে যে ট্যাক্সটা দিচ্ছে ধরেন 25 থেকে 30%, আর এখানে কালো টাকাকে সাদা করবেন আপনি মাত্র 15% দিয়ে। তো এটা তো একটা একেবারেই যারা নীতিনৈতিকভাবে ব্যবসা করে কর দিচ্ছে তাদের প্রতি একটা চপটাঘাত। এটা কোনো অবস্থায় মানা যায় না। এবং এটা যে এনবিআর আছেন বা কর কর্মকর্তারা আছেন তারা চাইলে, আমরা চাই করের আরও বিস্তৃত হোক, আমরা চাই যে সবাই করের আওতায় আসুক, আমরা চাই যে দেশের অর্থনীতিটা পুরোটাই আপনার একটা স্বচ্ছতার ভিত্তিতে একটা চলুক। কিন্তু আপনার যারা দুর্নীতি করবে, কমিশন খাবে, আপনার একটা হলো যে একটা অপ্রদর্শিত আয়, ধরুন একজন ডাক্তার, একজন উকিল, এরা কিন্তু অনেক কিছু ট্যাক্সও দেয়, আবার তাদের কিছু অপ্রদর্শিত আয় অনেক সময় তার প্রদর্শিত ট্যাক্স তারা দিতে পারে, সেটা হয়তো কিন্তু যারা একদম দুর্নীতি করে আপনার মানুষকে গুলির মুখে রেখে টাকা উপার্জন করে এবং সেই টাকাকে সাদা করার জন্য আপনি সুযোগ দেবেন, এটা একটা চরম বৈষম্য, এটা একটা দুর্নীতিকে উৎসাহিত করা। এবং বাংলাদেশে কোনো অর্থনীতিবিদই এটাকে সমর্থন করে না, বাংলাদেশে কোনো ব্যবসায়ী এটাকে সমর্থন করে না। সেদিন দেখলাম যে আপনাদের পত্রিকা মালিক সমিতির আলোচনা সভায় সব জায়গা থেকে কঠিনভাবে এটা সমালোচনা করেছেন এবং এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আসলে বর্তমানে দেশের সার্বিক যে দুরবস্থা, সাধারণ মানুষের বেঁচে থাকাটাই একদম একেবারে দায়ী হয়ে পড়েছে। এখন আপনার আওলাদ ভাইরা খুব আলাদিত চিত্রে বলেন যে দেশে আপনার আওলাদ ভাইয়ের কাছ থেকে শুনে একবার মিনিট সময় পাবো, আওলাদ ভাইকে বলার জন্য বিক্রি হয়ে যায়, ফল ফ্রুটস আপনার বিক্রি হওয়া দিয়ে দেশের সাধারণ মানুষের অবস্থা বোঝা যায় না। ডক্টর আওলাদ হোসেন, আসলে কালো টাকা সাদা করার ইয়েতে আপনাদের অবস্থানটা কি? মানুষ খুবই কষ্ট আছে। আমি সেলিমের কথা থেকে টেনে নিয়ে কথা বলতে চাচ্ছি। সাধারণ মানুষের পকেটে টাকা আসছে বিধায় কিন্তু ফল ফ্রুটস কিনতেছে, একবার রিক্সাওয়ালাও কিন্তু এখন ফল ফ্রুটস 2 কেজি 3 কেজি কিনে। আমি আই উইটনেস, ওই নিম্নবিত্ত এলাকায় আমি থাকি, বসবাস করি। এখন কালো টাকা সাদা বিষয় যে বলছে সেটা হলো যে আসলে জিয়াউর রহমান বলছিল যে মানি ইজ নো প্রবলেম। উনি ওই যে নৌবিহার নিয়ে ওনার কথা বাদ দেন, আপনার কথা শুনি। ওইখান থেকে যে উনি করাপশন ঢুকাই দিয়ে গেছেন বলে আপনারা সেটা রাখবেন তা তো না। বলতেছি যে ওই যে করাপশন ঢুকাই দিয়ে গেছেন, এই বাংলাদেশ সবগুলো লোক কিন্তু আওয়ামী লীগ করে না, ওখানে কিন্তু বিএনপিও আছে, ওখানে কিন্তু প্রিন্স ভাইরাও আছে, সবাই আছে। এখন দুর্নীতি জিয়াউর রহমান ঢুকাই দিয়ে গেছে, আমরা নিয়ন্ত্রণ করতেছি। শেখ হাসিনা বলছে যে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স করতে করতে গিয়ে ওভারনাইট তো জিরো করা যাবে না, আমরা কাজ করছি। এবং এর মধ্যে যারা দুর্নীতি করতেছে তাদের টাকা যেন পাচার না হয় সেটাও আটকে রাখার জন্য আমরা কালো টাকা সাদা করার সুযোগ করে দিচ্ছি। এই প্রশান্তি আসলে আপনাদের কতখানি কে জানে, আমরা দেখতে চাই কত কালো টাকা সাদা হয়। সেটা বাজেটের পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো এই বিধান রাখা হয়ও কিনা এত সমালোচনার মুখে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।